সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে। বিশেষ করে স্টাডি পারমিট ভিসার জন্য যারা আবেদন করতে চান তাদের জন্য অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তার মধ্যে একটা মেজর সমস্যা হলো এসওপি রাইটিং বা স্টেটমেন্ট অফ পারপাস। এটা কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে ইমিগ্রেশন অফিসার আপনার ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবে, আপনি কিভাবে বোঝাবেন ইমিগ্রেশন অফিসারকে যে প্রকৃতপক্ষে পড়াশোনার জন্য আপনি কানাডাতে আসবেন এবং কানাডাতে পড়াশোনা শেষ করে আপনি যে আপনার দেশে ফেরত যাবেন সেই বিষয়গুলো আপনি তার সামনে কিভাবে প্রেজেন্ট করবেন। এই কাজগুলি হচ্ছে এসওপি রাইটিংয়ের মেইন কাজ, মেইন ফোকাসিং পয়েন্ট। তো অনেকেই হয়তো জানেন না যে আসলে কিভাবে এই বিষয়গুলো প্রেজেন্ট করতে হয়। আমাদের আজকের আলোচনার সেশনটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে স্টুডেন্টদের এসওপি রাইটিং নিয়ে। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমাদের মেজর অডিয়েন্স বাংলাদেশ থেকে শুনে থাকেন, এই কারণে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বেস করে মূলত আমরা আজকের আলোচনাটি প্রেজেন্ট করতেছি। তো কোনো বাংলাদেশি স্টুডেন্ট তিনি যদি কানাডাতে আসতে চান, সেটা হতে পারেন মাস্টার্সের স্টুডেন্ট, হতে পারেন ব্যাচেলার স্টুডেন্ট, হতে পারেন তিনি অন্য কোনো আন্ডারগ্র্যাড প্রোগ্রামের অথবা পিএইচডি হোল্ডার, যেটাই হন না কেন, আপনি এসওপি রাইটিংগুলো কীভাবে করবেন তার একটা সঠিক দিক নির্দেশনা পাবেন ইনশাল্লাহ, এবং এখান থেকে অনেকে উপকৃত হবেন। তো এসওপি রাইটিংয়ের জন্যে সবার প্রথমে যে কাজটি করতে হবে ইন্ট্রোডাকশন। তো শুরুতেই দেখুন আপনি একদম হেডিংয়ে অনেকেই অনেক সময় কি করেন যে ভিসা অফিসার, হাই কমিশন অফ কানাডা, ইমিগ্রেশন সেকশন, রবিনসন রোড, পিও বক্স 845, সিঙ্গাপুর 901645। তো এখানে আপনি এসওপিটা রাইটিং করতেছেন বাংলাদেশ থেকে, কিন্তু অ্যাড্রেস করতেছেন ভিসা অফিসার নট বাংলাদেশ হাই কমিশন বাট সিঙ্গাপুর অফিস। এই বিষয়টা মনে রাখবেন যে বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট যারা, তাদের ভিসার অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হয় সিঙ্গাপুর থেকে। এ কারণে আপনাকে অ্যাড্রেস করতে হবে সিঙ্গাপুর অফিসে, যিনি যে ভিসা অফিসার আপনার অ্যাপ্লিকেশনটি দেখতেছে তার বরাবর। তো সেকেন্ড যে ইস্যু সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ট্রোডিউসিং ম্যাটার থাকে। উপরে আপনি সাবজেক্ট হিসেবে সাবজেক্টটা মাঝখানে দিতে পারেন এবং একদম ডান সাইডে ডেটটা দিবেন মাথার উপরে। স্টেটমেন্ট অফ পারপাস, এটার শুরুতে আপনি বলতেছেন আপনার নাম, কবে আপনার জন্ম তারিখ, তারপরে আপনার অবস্থান, এবং এখানে জাস্ট আপনি ইমিগ্রেশন অফিসারের কাছে আপনার একটা কোর্ডিয়াল প্রেজেন্টেশন এখানে শো করবেন। এখানে দেখতে পাচ্ছেন আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই হার্টফেল্ট enthusiasm and unwavering commitment to pen down this letter for my statement of purpose with a profound sense of eagerness and aspiration, expressing my sincere interest in securing admission to Bachelor of Computer Science। এরপরে ধরুন যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন সেই ইউনিভার্সিটির নামটি এখানে দেবেন। এরপরে সেই ইউনিভার্সিটি কানাডার যে প্রভিন্সে বা যে অ্যাড্রেসে অবস্থিত সেটি এখানে মেনশন করবেন। তো এখানে প্রথম কাজটি হয়ে গেল, আপনি ইন্ট্রোডাকশন করলেন আপনার ব্যাপারে এবং আপনার আগ্রহের ব্যাপারে। অ্যাট এ গ্যালেন্স ইমিগ্রেশন অফিসার আপনার ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেল। এবার আসি, আপনি কয়েকটা স্টেপে আপনার পারপাসটা তুলে ধরবেন। সবার প্রথমে যে কাজটি করতে হবে ইন্ট্রোডিউসিংয়ের পরে, মাই অ্যাকাডেমিক অ্যান্ড পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। আপনি অলরেডি কী অ্যাচিভ করেছেন সেটা ইমিগ্রেশন অফিসারকে জানানো। তো এখন আপনি শুরুতেই বললেন যে আপনি বর্তমানে ঢাকা শহরে আছেন, ঢাকা শহরে বসবাস করতেছেন বাংলাদেশে, আপনি হয়তো আপনার ফ্যামিলির সাথে থাকেন। এরপরে আপনি আপনার লাস্ট একাডেমিক জার্নিটা কবে শুরু করেছিলেন সেটার ব্যাপারে একটা হালকা ব্রিফ দিতে পারেন, এবং আপনি লাস্ট এডুকেশনটা কবে শেষ করেছেন সেটা এখানে মেনশন করবেন। যারা রেগুলার স্টুডেন্ট তারা এরপরই পরবর্তী স্টেপ বা পরবর্তী প্ল্যানে যেতে পারেন। আর যারা এরকম যে কেউ হয়তো বা পড়াশোনা করেছেন এরপরে 10 বছর জব করেছেন, এই গ্যাপ ছিল, তো তারা এখানে এডুকেশনটা কমপ্লিশনের পরে সেই মেনশন করবেন যে আপনি বাংলাদেশে যে আপনি 10 বছর ধরে জবে আছেন সেই বিষয়টা ছোট্ট করে লিখবেন, এবং আপনি কোনো ভালো পজিশন হোল্ড করলে সেটাও মেনশন করবেন, পজিশনটা বোল্ড করে দিতে পারেন। তো এরপরে কানাডাতে আপনি অ্যাপ্লাই করার জন্যে মেজর যে ম্যাটার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট যদি ওভারঅল ভালো হয় তাহলে ওভারঅল এবং প্লাস ইন্ডিভিজুয়াল স্কোরগুলো এখানে শো করতে পারেন।
তো এখানে দেখতে পাচ্ছেন I prepared for the academic IELTS examination and obtained the score in listening 7.5, reading 7.5, writing 6.5, speaking 8 and overall score 7.5 C1. তো এইভাবে এরপরে ছোট্ট করে আপনি আপনার প্যারেন্টসের বিষয়ে ছোট্ট করে লিখতে পারেন এখানে যে আপনার প্যারেন্টস যারা আপনার স্পন্সর তাদের পর্যাপ্ত পরিমাণে অ্যাসেট রয়েছে যেটা আপনি ইন ফিউচারে উত্তরাধিকার সূত্রে পাবেন, সেই সাথে তারা যে আপনার জন্য স্পন্সর করতেছে তাদের ক্যাপাসিটিটা এটার মাধ্যমে প্রমাণিত হবে। I have always been fascinated by the world of science and took all science subjects for my O levels as well as my A levels. I'm particularly interested in the functioning of computers and how the principle of mathematics can be applied directly to computer science, which led me to my decision to study computer science with a minor in mathematics for my bachelor degree. তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে কম্পিউটার সায়েন্সটাকে তুলে ধরা হয়েছে। এখন আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টের বিষয়ে কেন আপনি আগ্রহী তার একটা একদম সংক্ষিপ্ত ব্রিফিং আপনি এখানে দিয়ে দিলেন। সেকেন্ড অপশানে আমরা আসব, সেটা হচ্ছে হোয়াই দিস ইউনিভার্সিটি। আপনি ধরুন যে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া সিলেক্ট করেছেন, হোয়াই ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, সেটার একটা রিজন আপনি এখানে তুলে ধরবেন। সেটা লিখতে গিয়ে আপনি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু পড়াশোনা করে নেবেন, নেওয়ার পরে আপনি সেই তথ্যগুলি দিতে পারবেন। ধরুন যে আপনি ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়াতে পড়তেছেন, তো ইউনিভার্সিটি ব্রিটিশ কলাম্বিয়া ইজ এ ওয়েল রেসপেক্টেড ইনস্টিটিউশন উইথ এক্সেলেন্ট ফ্যাকাল্টি অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং অ্যাপ্রোচ। দেয়ার 4-year course will help me develop a deep understanding of how computers and computer systems can be applied to different fields, from medicine to security to entertainment. অর্থাৎ এখানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তেছেন সেই ইউনিভার্সিটির সেই ডিপার্টমেন্টটিতে কী কারণে ওই ইউনিভার্সিটি এক্সেলেন্ট, ওই ডিপার্টমেন্টটি এক্সেলেন্ট, সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত তথ্য আপনাকে কালেক্ট করতে হবে, করে সে বিষয়টা তুলে ধরতে হবে। In addition, they teach their students marketable skills such as project management, software design, and development, which will be invaluable for my career in Bangladesh. তো এখানে আপনি কানাডাতে আসতেছেন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে, কিন্তু সেই ভালো ইউনিভার্সিটিতে পড়ে আপনি ব্রাইট ক্যারিয়ার যদিও কানাডাতেই করার ব্যাপক সম্ভাবনা থাকে, তারপরেও আপনাকে তুলে ধরতে হবে যে বাংলাদেশে এসেই প্রকৃতপক্ষে ওই পড়াশোনার রেজাল্টটা আপনি কীভাবে কাজে লাগাবেন। Moreover, learning from an institution in a foreign country will not only help me develop critical thinking and problem-solving skills, but also help me grow as an individual, as I will be exposed to people with diverse backgrounds, which unfortunately is not possible in my home country. তো এই যে একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট, আপনি মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্ট বা মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে পাওয়া যায়, কারণ পৃথিবীর নামি দামি কান্ট্রিগুলো থেকে নামি দামি স্টুডেন্ট বাংলাদেশে এসে তো পড়তেছে না বা রেয়ারলি আপনি পাবেন। কিন্তু আপনি যখন ইউএসএ, কানাডা এই সমস্ত কান্ট্রিতে যাবেন তখন দেখবেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশের ব্যক্তিরা, স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসতেছে। তো সেখানে যে আপনার গ্লোবাল নেটওয়ার্কিং হবে সেটা আপনি আপনার দেশে এসে কাজে লাগাতে পারবেন, সেই বিষয়টি এখানে তুলে ধরতে পারেন হোয়াইয়ের মধ্যে। এবার আমরা আসি যে ইউনিভার্সিটি ঠিক আছে, বাট হোয়াই কানাডা। কানাডার বিষয়ে আপনি কিছু এখানে ব্রিফ করবেন, যে এখানে দেখা গেল যে কানাডা ইজ বেটার or Canada compared to countries like the UK, USA, Australia is quite affordable and has an excellent academic infrastructure. An international degree from a country like Canada will set me apart from the rest of the computer science majors in my country, will yield a rewarding career. Although there are some very good universities in Bangladesh, they are nearly not as good as a Canadian university. Furthermore, private Bangladesh university have very limited seat. Similarly, public universities are getting a huge number of students annually, and their student to teacher ratio is very low. There are also very few experienced computer science educators in Bangladesh. তো এইভাবে কানাডার সাথে আপনি অন্যান্য দেশের একটা তুলনা, তারপরে কানাডাতে আপনি যে সাবজেক্টটি পড়ার জন্য আসতে চাচ্ছেন সেই সাবজেক্টের এক্সেলেন্সি
এবং আপনি যে দেশ থেকে আবেদন করতেছেন সেই দেশে যে শর্টকামিংস রয়েছে, যে শর্টকামিংসের কারণে আপনি এখানে কমফোর্ট ফিল করতেছেন না, যেটার আপনি বেশি কমফোর্ট ফিল করতেছেন কানাডাতে, এই বিষয়টি আপনি এখানে সুন্দর করে তুলে ধরতে হবে। এবার আমরা আসি যে কি ফিউচার প্ল্যানে আপনি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে পড়তে যাচ্ছেন কানাডাতে বাংলাদেশ থেকে কেন পড়তে যাচ্ছেন, ফিউচার প্ল্যানটা কি। তো এবার আমরা সেটা দেখব ভালো করে। Upon finishing my bachelor's in Canada, I plan to returning back home as the land assets left by my father need to be taken care of. তো ওই যে আপনি ছোট্ট করে মেনশন করেছিলেন যে আপনার বাবার পর্যাপ্ত অ্যাসেট রয়েছে, যে অ্যাসেটগুলোতে আপনি উত্তরাধিকার সূত্রে পাবেন, তো সেগুলো টেক কেয়ারের জন্য আপনার এখানে আসা দরকার। দি প্রপার্টি ইজ কোয়াইট রিমার্কেবল অ্যান্ড generates a large sum of income for me and my family, and someone needs to look after it. These assets are a significant importance to my family as these have been passed down to us from my late father, and I would like to carry forward this legacy. তো এখন আপনার দেখা গেল যে হয়তো প্যারেন্টস থাকতেও পারে জীবিত, অথবা আপনার আরও আগের আপনার গ্র্যান্ড প্যারেন্ট থাকতে পারে, একসময় হয়তো তারা অনেক ডেজিগনেটেড পারসন ছিলেন, তারপর থেকে তা আপনার বাবার জেনারেশন, এরপর আপনার জেনারেশন, এবং আপনারা যে এখানে ভালো কিছু করতে পারবেন সেই বিষয়টি এখানে তুলে ধরতে হবে। অ্যাডিশনালি মাই মাদার is playing a very important role to me, and I want to take care of her like she took care of me growing up. তো মা বাবার যে ব্যাপক অবদান আমাদের জীবনে, তাদেরকে ফেলে আমরা যে একদম হারিয়ে যাচ্ছি না, যেটাকে বলা হয় ব্রেন ড্রেন, আমরা আজীবনের জন্য যাচ্ছি না, আমি আমার মাদারের টানে দেশে এসে তাদের টেক কেয়ার করব, মাদারল্যান্ডের টেক কেয়ার করব, এই বিষয়গুলো আমাদেরকে এখানে তুলে ধরতে হবে। অ্যাজ এ সিঙ্গেল মাদার শি হ্যাজ গন থ্রু এ lot for my well-being, and I want her to retire after I finish my studies and enjoy the last few years of life in peace. তো আপনার মা বাবা হয়তো আপনার অন্য কোনো দেশে গিয়ে শান্তি পাবে না, সেই কারণে মা বাবার সাথে আপনি কাটাবেন, এই কারণে আপনি এখানে চলে আসবেন। I plan on getting work exposure from major IT firms in my country. এরপর এখানে বেশ কিছু আপনার আইটি ফার্মের নাম থাকতে পারে, যেগুলোতে আপনি একটা বিগ ড্রিম বাস্তবায়নের জন্য সেগুলোকে কাজে লাগাতে পারেন। আফটার গেইনিং সাম এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্নিং the ins and outs of a software company, I want to start a IT consultancy firm myself and employ women from different backgrounds to help the people of my country. I want to employ women as I feel like the job sector is very predominantly made, and I would like to bring about a change in my community. তো এই যে আপনার স্বপ্নগুলো এখানে রিয়ালিস্টিক ওয়েতে যখন তুলে ধরবেন, জাস্ট ভাষাভাবে না, একদম রিয়ালিস্টিক ওয়েতে আপনি যখন তুলে ধরবেন, তখন তারা ইমিগ্রেশন অফিসার মনে করবে যে হ্যাঁ, প্রকৃতপক্ষেই আপনি যেটা বলতেছেন সেটা রিয়াল। এবার কথা হলো যে আপনি পড়তে যাচ্ছেন কানাডাতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, অনেক খরচার ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে আপনার খরচের বিষয়গুলো তো আলাদাভাবে স্পন্সরের এফিডেভিটে বা ডকুমেন্টে থাকবেই। আপনি ছোট্ট করে একটু বলে দিলেন, অ্যাজ পার মাই মাদার্স এফিডেভিট, অ্যাজ পার মাই ফাদার্স এফিডেভিট, অ্যাজ পার মাই প্যারেন্টস এফিডেভিট। তো এখানে আপনার স্পন্সর অবশ্যই মা বাবা এর মধ্যে থাকাটাই বেটার। যদি অনেকে বলেন যে ভাই বাবা তো মারা গেছে, মা তো আসলে রিটায়ারমেন্টে আছে, আমার মামার টাকা আছে, আমার চাচার টাকা আছে, আমি বলবো ভাই আপনি সেই টাকাটা আপনার মায়ের অ্যাকাউন্টে আনুন। যদি ওনারা ব্যাংকে রেখে এখানে প্রফিট মুনাফা অর্জন করেন, সেটা আপনার মায়ের কাছ থেকে নিন, কিন্তু আপনাকে মেইন স্পন্সরটা আপনার প্যারেন্টসের মধ্যে থাকতে হবে। কারণ আপনার মামা, আপনার চাচা, আপনার খালু কী কারণে নিঃস্বার্থভাবে আপনাকে দেখা গেলো যে 50-60 লাখ টাকা আপনার পিছনে খরচ করবে, এটা তো আসলে মানানসই না। শুধুমাত্র মা বাবারাই আপনাকে ডেডিকেটেডলি এভাবে খরচ করতে পারে। তো হ্যাঁ, এইভাবে হতে পারে যে হ্যাঁ, আপনার মামার হয়তো কোনো সন্তান নাই, তিনি আপনাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন, তাদের প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। এই ধরনের কোনো এক্সেপশনাল কেস যদি থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু চেষ্টা করবেন সবসময় আপনার প্যারেন্টসের সোর্সে এটা নিয়ে আসা, এবং এখানে একটা অথেন্টিক সোর্স দেখাতে হবে, সেটা যেভাবে আপনি দেখান না কেন ডকুমেন্টগুলো কিন্তু সাথে দিতে হবে।
তো এভাবে আপনার টোটাল মুভেবল এবং ইমুভেবল অ্যাসেট কী পরিমাণে রয়েছে। মুভেবল বলতে ধরুন যে আপনার ব্যাংকের যে ব্যালেন্সগুলো রয়েছে সেটা হতে পারে 3 মাসের টার্ম ডিপোজিট, 6 মাসের টার্ম ডিপোজিট, তারপর এফডিআর, সবগুলোই হচ্ছে মুভেবল অ্যাসেট। আর হচ্ছে যেগুলো ফিক্সড অ্যাসেট লাইক আপনার ফ্ল্যাট, তারপরে আপনার গ্রামের জমি, আপনার ঢাকা শহরের জমি, যেখানে যা আছে যদি কিছু থাকে তাহলে সেটাকে ইমুভেবল অ্যাসেট। এই দুটাকেই আপনি ক্যাডে এবং বিডিটিতে কনভার্ট করে আপনি শো করবেন যে কী আপনি রেখে যাচ্ছেন এবং কী পরিমাণে অ্যারেঞ্জমেন্ট আপনার রয়েছে লিকুইড মানি হিসেবে, এই বিষয়গুলো সুন্দর করে তুলে দেওয়া হবে। সো গ্র্যান্ড টোটাল অফ আর ইমুভেবল অ্যান্ড মুভেবল অ্যাসেট ইজ ইন ক্যাড, এটা টোটালটা এখানে দিবেন। হুইচ জেনারেট অ্যানুয়াল ইনকাম ক্যাড এত থরো রেন্ট অ্যান্ড এফডিআর, অর্থাৎ যে যে সোর্স থেকে ইনকামগুলো হচ্ছে স্পন্সরে সেগুলো এখানে তুলে ধরতে হবে। তো আমরা এইভাবে অনেকগুলো পয়েন্ট কভার করব। কনক্লুশনেও অনেক বড় একটা কনক্লুশন আপনি দিতে পারেন। In conclusion, my earnest appeal is for the issuance of a study permit visa to enable me to embark on this enriching educational journey at the University of British Columbia, Canada. I am confident that this program will not only add academic value to my profile but also equip me with the skills, knowledge, and global perspectives necessary to thrive in the ever-evolving field of technology. So therefore, I would like to conclude my application by restating that my visit to Canada is temporary and for academic purpose only. I do not have any ties in Canada that will prolong my stay, but my family's ties in my home and recent marriage further amplifies my commitment to familial responsibilities and underlines the need for my return. If given an opportunity to study in that country, I promise to adhere to the rules stated by the Canadian immigration authorities. At last, it is my humble request to the visa officer to please assess my details once again for evaluation of my profile and help me in getting the Canadian study permit visa. I have complete faith in your judgment, so I hope I will be given a chance to start my new journey to explore dreams and growth, which all start from my global degree in Bachelor of Computer Science at the University of British Columbia, Canada. তো এইভাবে আপনি কনক্লুশনটা যদি টানেন একদম পুরো বিষয়টা, আশা করি যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন পুরো বিষয়টা ভালো করে খেয়াল করলে আপনাদের খুব সুন্দর একটা এসওপি তৈরি হয়ে যাবে এবং ভিসা পাওয়ার মতো একটা এসওপি তৈরি হবে। সর্বশেষ আপনি একটা গ্রিটিংস দিয়ে আপনার শেষ করে দিবেন লেখাটি। আই এক্সপ্রেস মাই হার্টফেল্ট গ্র্যাটিটিউড ফর ইয়োর টাইম অ্যান্ড কনসিডারেশন অ্যান্ড এগারলি অ্যান্টিসিপেট এ পজিটিভ রেসপন্স। সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে নাম, পাসপোর্ট নাম্বার এভাবে দিবেন, তাহলে আশা করা যায় যে আপনার ব্যাপারে একটা গুড ইম্প্যাক্ট তৈরি হবে ইমিগ্রেশন অফিসারের মধ্যে, ভিসা অফিসারের মধ্যে, যেটা দেখে তারা হৃদয়গ্রাহী হবে। আপনার এক্সেলেন্সি তাদেরকে যদি প্লিজড করতে পারে, বিশেষ করে পারপাস অফ ভিজিটটা ইউজুয়ালি অনেক ক্ষেত্রেই আপনার ভিসাগুলো রিফিউজ হয় পারপাস অফ ভিজিটগুলো ক্লিয়ার না থাকার কারণে। তো এই পারপাস অফ ভিজিটটা ক্লিয়ার করবেন কীভাবে? এসওবির মাধ্যমে বা স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে। এখানে যেভাবে তুলে ধরা হলো হুবহু আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস উইল বি ভেরি হাই। আশা করি আজকের এই আলোচনা থেকে অনেক ভাই বোনরা অনেক বেশি উপকৃত হবেন এবং অনেকেই কানাডার ভিসা পেয়ে কানাডায় চলে আসবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।